বিডি নিউজ 21। খ আগামী জাতীয় সংসদ হবে দুকক্ষ বিশিষ্ট এবং সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। গ সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। ঘ জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে 30টা প্রস্তাব কি? এই 30টা প্রস্তাব যেখানে ঐকমত্য হয়েছে, প্রথমে বলে ঐকমত্য মানে কি। এই 30টা প্রস্তাবে জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে। আবার বলি, জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে সাথে এনসিপি যে আছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী দলদের যে রাজনৈতিক সংগঠন, তারাও সম্মতি জানিয়েছে। জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই 30টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। এই জন্য এটাকে আমরা বলছি এই 30টি প্রস্তাবে ঐকমত্য হয়েছে। এই 30টি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই 30টি প্রস্তাব কি। গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে। একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে। মুলতবি ভোট গ্রহণ, মুলতবি ভোট গ্রহণটা বলা হয়েছে যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়, উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না, তখন উনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে। কমিশন যদি দেখে, ধরেন 1000টা ভোট কেন্দ্র আছে, কমিশন দেখলো 20টা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই, কিন্তু 20টা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে 920টা কেন্দ্রে, 980টা কেন্দ্রে, মানে বাকি কেন্দ্রে, সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব। তাহলে আর 20টা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না। 1000টার মধ্যে 980টা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে। নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে দিচ্ছি। ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রস্তুতিতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে, সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে। ব্যালট বাক্স কি হবে? কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে। গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি। পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, গণভোটের ক্ষেত্রে করা যাবে। ভোট কেন্দ্রে প্রবেশ, শৃঙ্খলা রক্ষা, নষ্ট বা বাতিল ব্যালট পেপার, এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে। প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন, হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে। তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন, তিনি ফল পুনরাকত্রীকরণ করবেন। বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল
অ্যাড করবেন, যোগ করে এই প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন। রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনরাকত্রীকরণ করবেন, একসাথে করে মানে যোগ করবেন, করে হা ভোট কতগুলা, না ভোট কতটা আছে উনার জেলাতে, সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন। নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন, করে হা ভোট কতটা পেয়েছে, না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি, নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এটা হচ্ছে আমি আইনের ব্যাপার বললাম। আমাদের সরকারেরও তো কিছু ভূমিকা প্রয়োজন, ঠিক না? আমাদের এই সরকারও তো জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে, এই সমস্ত মানুষের কথাবার্তা শুনে আমাদের তো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। আর 4 নাম্বার যেটা আছে ওটা তো আমরা বলে দিয়েছি রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী। আর 30টার ব্যাপারে ঐক্যমত যেটা, সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন, কারণ ওনারা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন। আর বাকি থাকে 2টা। প্রথমটাতে বলা হয়েছে যে ওই প্রক্রিয়ার আলোকে করবেন, ওনাদের আলাপ আলোচনার মধ্যে এটার ইঙ্গিত আছে কিভাবে করা যাবে। আর উচ্চকক্ষেরটা আমরা বলেছি যে এটা আপনি বলতে পারেন, এটা আমরা অধিকাংশ রাজনৈতিক দল যেই মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি। এই ধরেন আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয় নাই। সেটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা করে। আমরা আমাদের মতো যা বুঝেছি ক্লিয়ার কাট প্রত্যেকটা শব্দের মধ্যে সেটা বলা হয়েছে। এখন কে কিভাবে ব্যাখ্যা করবে সেটা তাদের ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে, বিশেষ করে গণভোটের বিষয়ে, বিশেষ করে যারা গ্রামাঞ্চলের বা যারা নিরক্ষর আছেন, তারা গণভোটের এই যে হ্যাঁ বিষয়টা, সেখানে তারা কিভাবে এটা নির্ধারণ করবে বা ভোটটা প্রয়োগ কিভাবে করবে, এই বিষয়ে কোনো প্রচারণা আসলে থাকছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী 2-3 দিনের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে, আমি জানি। এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আছেন, অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন। তথ্য মন্ত্রণালয় করবে, আমাদের এই যে আমাদের শফিক সাহেব আছে প্রধান উপদেষ্টা, যে প্রেস টিম আছে, সবাই মিলে করব। আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে, এই মাত্রায় প্রচারণা করব আমরা, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। জি, আমার নাম আহমেদ রেজা, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমি মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন থাকবে সেটির জন্য গতকালকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সেখানে লটারি করা হয়েছে। বিশেষ করে এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না, আমার বিষয়ে প্রশ্ন করেন। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাথে জড়িত এটা। জি বলেন। তো ওই লটারি করে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে, বিশেষ করে এসপিদেরকে প্রদান করা হচ্ছে, সেটা কবে নাগাদ শুরু হবে এবং প্রক্রিয়াটা কি ছিল জানি না। আমি যেটুকু জানি লটারি হয়েছে, আর লটারিটা কোনো একদম মানে খুব অন্ধের মতো লটারি এরকম হয় নাই। অনেকগুলো ক্যাটাগরি করা হয়েছে, যারা পারফরমেন্সের ভিত্তিতে, তারপর ঝুঁকিপূর্ণ জেলা বাছাই করা হয়েছে, এগুলি ম্যাচ করে বেশ মানে একটা গভীর বিশ্লেষণের পরে এই লটারিটা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ঝুমি রহমান, চ্যানেল 1 এ কাজ করি। আমি আসলে সাধারণ প্রশ্নই করতে চাই যে গণভোট নিয়ে অনেক দ্বিধা রয়েছে, যেমন 4টি প্রস্তাব যে তুলে ধরা হবে তার মাঝে যদি 1টি বা 2টিতে কেউ সম্মত না হন, বা কিন্তু তিনি বাকি 2টিতে আবার চাচ্ছেন যে এই 2টি হোক কিন্তু বাকি 2টি হবে না, এই অপশনটি তারা মিস করছে। সাধারণ মানুষ এই কথাটি জানতে চাচ্ছে, এটি বিবেচনায় এসেছে কিনা? অবশ্যই বিবেচনা আসছে। ধরেন কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন, ওনার কি সবকিছু পছন্দ করেন? সব তো করেন না। আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে, পছন্দনীয় কতগুলো আছে, কম্পারেটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন। এখানে 4টা প্রস্তাব সংস্কার প্রস্তাব, সবগুলাই সংস্কার প্রস্তাব। তো 4টা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত তাহলে হ্যাঁ দিবেন, আর যদি অধিকতর অসম্মত তাহলে না দিবেন। আমি আমার প্রশ্ন হচ্ছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এইটার যে তফসিল একই দিনে একই পদ্ধতিতে ঘোষণা করবেন কিনা? এবং অবশ্যই তফসিল অবশ্যই একই সাথে হবে, একই দিনে ঘোষণা হবে। একই দিনে নির্বাচনও তো একদিনে, নির্বাচনও একই দিনে হবে।
এটা আমি আপনাদের পক্ষ থেকে আমাদের সচিব সাহেবকে জিজ্ঞেস করি, তফসিলটা কবে ঘোষণা হতে পারে? স্যার, এটা যে কথাটা আমি সবসময় আমাদের ওখানের ইলেকশন বিটে আছেন, আমি জানার 5 মিনিটের মধ্যে জানিয়ে দিব। আমি মৌলিক জীবন করে কাজ করছি। আমি ক্লিয়ার হতে পারছি না যে আসলে যে নোট অফ ডিসেন্ট কোন লোক থাকছে কিনা, নোট অফ ডিসেন্ট অনুসারে রাজনৈতিক দলগুলো দেশের জন্য দিতে পারবে কিনা। একটা আমি শেষ করে যে ভারতের প্রবাসীরা গণভোটে অংশ নিতে পারবে কিনা। মানে ভারতের প্রবাসীরা যারা আইনসম্মতভাবে আছে। যাই হোক, এমনই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, ভারতে প্রবাসীরা। আপনি তো ভারতে প্রবাসী কয়েকজনের ব্যাপারে জানতে চাচ্ছেন। যাই হোক, এটা ইলেকশন কমিশন দেখবে, আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন। আচ্ছা, আর যেটা আপনি কি বলেছেন গণভোটের প্রশ্ন, আচ্ছা আমরা এটা ক্লিয়ারলি 4টা জিনিস লিখেছি। আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আপনারা খুঁজে বের করেন। আমরা যেভাবে বুঝেছি সেভাবে লিখেছি, এটা নিয়ে আর মানে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই আমার।